কিন্তু তার পরবর্তীতে তাদের মধ্যে যে লোভটা জন্মে গেল, এবং লোভের পরে যেটা হলো কি একটা জেনারেশন, আমি প্রায় বলতাম 5 আগস্টের পরে আমি প্রায় আমার ওয়াইফকেও বলতাম যে দেখো একটা জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কেন জানো? কারণ তারা টেন্ডার বোঝে। মানে যেই বয়সে আমরা বুঝতাম যে লেখাপড়ার পাশাপাশি আমাদের টিউশনি করতে হবে এবং টিউশনির পরে আমাদের যে সেই টাকা জমিয়ে আমাদের জীবন কাটাতে হবে, তারা এখন বোঝে টেন্ডার, তারা বোঝে কোথায় যে তার কি ভাগ লাগবে। আমাদের প্রাত্যহিক জীবনে প্রান্তিক মানুষের সুখ দুঃখ নিয়ে আমরা কেউই আইদার গভর্নমেন্ট অর বিরোধী দল কথা বলছি না। কি কথা বলছি? নাসিরউদ্দিন পটোয়ারি কি বলেছে, তাকে নিয়ে আমি সবাই ব্যস্ত থাকি, পুরো মিডিয়া। এটা আমার কাছে কত লজ্জার মনে হয়, কত সেই মনে হয়। আমি পাশাপাশি এটাও তো আলোচনা করি না যে আমি এখানে সমাবেশ করব, সেই সমাবেশ আমাকে যেতে দিবেন না, বালুর ট্রাক আটকিয়ে দিবেন। এই বালুর ট্রাক নিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অপমান অপদস্থ করেছে সেটা মানুষ পছন্দ করেনি। সেই অপছন্দের কাজটি তারা করলো। কি বলেছিল যে হল কমিটিগুলো রাজনীতির চর্চা হলে এখানে বহিরাগতদের জায়গা হবে। তাহলে আজকে আপনি দেখতে পাচ্ছেন মাদ্রাসা থেকে যেখান থেকে আসুক না কেন বহিরাগত, তারা এসে গেস্ট হিসাবে হলের মধ্যে থাকছেন এবং এজিএস দায়িত্বটা তিনি তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তার অর্থ হলো যিনি যা বলছেন তিনি সেটি মানছেন না। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক আলোচনা বিশ্লেষণ করবার জন্যই আমাদের এই আয়োজন। মূলত বাংলাদেশকে নতুন বাংলাদেশ করার যে প্রত্যয় আমরা জনসাধারণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা নিয়েছেন, সেই জায়গা থেকে কে কতদূর এগুলাম অথবা দেশ নিয়ে ভাবনা চিন্তা কী চলছে দেশের রাজনীতিতে, সেই বিষয়গুলোই আমরা প্রতিদিন তুলে ধরবার চেষ্টা করি। 3 জন অতিথি আজকে আমার সঙ্গে আছেন আলোচনা করবার জন্য। পরিচয় করিয়ে দিতে চাই শুরুতেই। আমার ডান দিক থেকে আছেন ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং তারপর পরই আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক। একই সঙ্গে আছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট ও সাহিত্য, একই সাথে প্রকাশনা সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল। আমন্ত্রণ আপনাদের 3 জনকেই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সম্মানিত অতিথিবৃন্দ, সেটি হচ্ছে রাজনৈতিক সংকটের ইস্যু আসলে কি। প্রশ্নটা এই কারণেই করতে চাই, শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে শুরু করি। বিরোধী দলের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনার আসলে কারণটা কি? কোন ইস্যুতে বিরোধী দল এবং সরকার দলের মধ্যে এই জটিলতা, রাজনীতির মাঠ এত গরম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। মূল পয়েন্টটা হচ্ছে সুশাসন। আমাদের যে জুলাইয়ের অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পেছনে মূল দাবিটা ছিল সুশাসনের দাবি। সরকার জবাবদিহিমূলক হবে, মানুষ তার কথা বলার সুবিধাটা পাবে, স্বাধীনতাটা পাবে, এবং একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ভেতর থেকে আমরা রাজনীতি, অর্থনীতির যে জায়গাগুলোতে দরকার সংস্কার করব, যে জায়গাগুলোতে দরকার নতুন রাজনীতি বিনির্মাণ করব। কিন্তু আমি যেটা দেখেছি জুলাই 5 আগস্টের পরে, যারা দুঃশাসন চালিয়েছে 15 বছর তারা পালিয়েছে, কিন্তু যারা দায়িত্ব গ্রহণ করেছে তাদের মধ্যে ওই যে নতুন নির্মাণ করার যে প্রয়োজনীয়তা এবং প্রবণতা, তার অনুপস্থিতি আমি দেখেছি। কিন্তু সেটার তো 2 বছর হয়ে গেল এবং সেটা নিয়ে এখন আসলে শুধু আলোচনা হয়। আপনারা আসেন, কথা বলেন, রাজনৈতিক দলগুলো বলে, কিন্তু তার খতিয়ে দেখা হয় না। সরকারও কোনো ব্যবস্থা কেন নেয় না? 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো আমরা দোষটা অন্যের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করি, কিন্তু 2 বছর একেবারে কম সময় না। এর ভেতর থেকে আমি নির্মাণ করতে পারবো না, কিন্তু আমি মেসেজটা দিতে পারতাম। আমি অনেকগুলো জায়গায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অনেকগুলো জায়গায় আমি যে মেসেজটা দেওয়ার দায়িত্ব ছিল সেটি আমি পারিনি। আমাদের 15 বছরের একটা বড় অভিযোগের জায়গা ছিল যে আমাদের অর্থনীতিতে ফোকলা করে ফেলেছে এক শ্রেণীর মানুষ, যাদের পেছনে রাষ্ট্র এবং ক্ষমতা ছিল। আবার 2 বছর পরে এসে আমরা শুনতে পাই যে সুইস ব্যাংকে 41% নাকি 61% এটি ফ্লোটা বেড়েছে। তার অর্থ হলো যে বেসিক যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে রিপেয়ার করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা পালন করিনি। আমরা যাদেরকে হিরো বানিয়েছিলাম, যাদের ডাকে সাড়া দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, গত 2 বছর সেই ছাত্রনেতারা সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। তারা প্রথম থেকেই একটি প্রবণতা দেখা গেছে, তারা বিজয়ের পর নিজেদেরকে এক ধরনের অতি পাওয়ারফুল এবং তারাই হচ্ছে সব কিছুর মূল, এর বাইরে আর কেউ ছিল না রাজনৈতিক
যে শক্তিগুলো, তাদের যে হিস্ট্রি, এগুলো সবই হচ্ছে মিথ্যা। কিছু ছাত্র নেতা তারা 36 দিন সব কিছু করে ফেলেছেন, এই প্রবণতাটা ছিল। তাদের প্রতি মানুষের যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য চেষ্টা না করে তাদের মধ্যে প্রবণতা ছিল মানুষ যেন তাদেরকে ভয় করে। একদিকে ডক্টর ইউনূসের নানা ধরনের শাসন, নানা ধরনের শাসন বলতে আমি যেটা বুঝাই সেটি হচ্ছে যে ত্রুটিযুক্ত শাসন। রিয়েল স্টেটসম্যান হয়ে ওঠার যে সুযোগটা ডক্টর ইউনূসকে মানুষ দিয়েছিল, সেই প্রশ্নটাই আসলে করছি যে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলছেন, রাজনীতিতে আসলে এই বিষয়গুলো এখন অনেক জায়গা থেকে স্পষ্ট। কিছুদিন আগে রিপোর্টও পেলাম, আমরা দুর্নীতির রিপোর্ট পেলাম। সেই সব কিছু থেকে আসলে এটার পর তারপরে কি অভিযোগ ছোড়াছুড়ি হবে, নাকি সেটা খতিয়ে দেখা হবে, ব্যবস্থা নেওয়া হবে? সেই জায়গাটা আসলে প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করছিলাম। আসবো আপনার কাছে আরও একবার। অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলে আসলে মানে রাজনীতিতে ভাষার যে শালীনতা বা চর্চা, সেটার কোনো মাপকাঠি আদৌ আছে কিনা? ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাদের। এবং আমার পাশে দুই বড় ভাই বসে আছেন, ব্যারিস্টার ওমর ফারুক ভাই এবং শরীফ ভাই। ওনারা অত্যন্ত জ্ঞান গর্ভ নিয়ে আলোচনা করেন, এর আগেও আমরা দেখেছি। আপনি যে প্রশ্নটা করলেন, এটা আসলে কি বলবো, আমরা দীর্ঘদিন রাজনীতিতে একটা জিনিস তো আমাদের মাঝে ছিল। আপনি আমাদের মরহুমা নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন, সারা দেশ দেখেছে। শালীনতা কাকে বলে, শালীনতা কত প্রকার এবং কি কি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার মৃত্যুর আগ দিন পর্যন্ত কোনোদিন কারোর সাথে কটূক্তি করে কোনো কথা বলেননি, এটা কেউ বলতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি দেখুন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের অনারেবল চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ওনার কথাবার্তা দেখুন, আপনার প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা দেখেন। আমি একদম খুব নিউট্রাল হিসেবে যদি আমরা দেখি, ওনার যে ভাষাগত যে চর্চা এবং উনি যে কি পরিমাণ ভদ্রতা করে একটা মানুষকে কথা বলা যায়, উনি মানুষের দোষটাও যদি কোথাও থাকে সেটাও উনি কিন্তু ধরিয়ে দিচ্ছেন এবং খুব সুন্দর ভাষায়। কিন্তু এখনকার যে পলিটিক্যাল কালচারটা আমরা দেখছি, বিশেষ করে মানে সরি টু সে, এটা বলতেই হবে, আমাদের জুলাই আগস্টে ভাই শরীফ ভাই যেটা বলতেছিলেন যে একটা এক্সপেকটেশনস ছিল এই নতুন যারা রাজনীতিতে আসলো, তারা স্বাভাবিকভাবেই তারা একটা গণঅভ্যুত্থানে তারা একটা পজিশন থেকে লিড করেছে, তারা ছাত্র আন্দোলনকে ত্বরান্বিত করেছে, তার সাথে বাংলাদেশের সকল দল একসাথে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। কিন্তু তার পরবর্তীতে তাদের মধ্যে যে লোভটা জন্মে গেল, এবং লোভের পরে যেটা হলো কি একটা জেনারেশন, আমি প্রায় বলতাম 5 আগস্টের পরে, আমি প্রায় আমার ওয়াইফকেও বলতাম যে দেখো একটা জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কেন জানো? কারণ তারা টেন্ডার বোঝে। মানে যেই বয়সে আমরা বুঝতাম যে লেখাপড়ার পাশাপাশি আমাদের টিউশনি করতে হবে এবং টিউশনির পরে আমাদের যে সেই টাকা জমিয়ে আমাদের জীবন কাটাতে হবে, তারা এখন বোঝে টেন্ডার, তারা বোঝে কোথায় যে তার কি ভাগ লাগবে। এই যে তাদের এই প্রক্রিয়াগতভাবেই দেখেন আজকে কিছু ছেলে প্রচন্ড বেয়াদব, নাসিরউদ্দিন পাটোয়ারি প্রচন্ড বেয়াদব, এই ছেলে যেভাবে কথা বলে, এটা কি কোনো শালীনতা? আমি শুনি নাই। মানে আওয়ামী লীগের সময়কেও আমি অনেক নেতা কর্মীদের, আওয়ামী লীগদেরকেও আমরা সমালোচনা কিন্তু আমরাও করেছি। আমরাও কিন্তু দীর্ঘ 15 বছর 5 মাসের আমরাও কিন্তু কারাগারে থেকেছি, আমরাও কিন্তু নির্যাতিত হয়েছি, আমাদের উপর নির্মম অত্যাচার হয়েছে, আমাদের অসংখ্য ভাই, অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তারা হাজার হাজার রেকর্ড তো আপনারা সাংবাদিক কর্মীরা এবং সারা বাংলাদেশের সবাই তো জানেন। কিন্তু ভাষাগত এরকম চর্চা তো আমরা কোনোদিন করিনি ভাই। ওরা নর্মালি ন্যাচারালি একটা নর্মাল প্রোগ্রামে যাচ্ছে, সামনে 100 দর্শক নাই, সেইখানে উনি গালাগালি করতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে, তাও যাতা বলে। উনি যেখানে যাচ্ছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি করতেছেন। ভাই মার্কেট পাওয়া যদি, টিআরপি যদি এত ইম্পর্টেন্ট হয়, ভাই আপনি তাহলে টক শোতে আসেন, নতুবা ভাই আপনি অ্যাডভার্টাইজ করেন, নতুবা ভাই আপনি এমন কোনো কাজে যান যেটা জনগণ দেখে ভালো পাবে। কিন্তু আপনি দেশের রাজনীতিকে একটা কলুষিত করার মতো, মানে সারাক্ষণ আলোচনায় থাকার মতো, আপনারা কি বলে আছে কিনা আমি জানি না, সম্ভবত ঢাকা 17 আসনে অবৈধ সরকারের আন্ডারে যে অবৈধ নির্বাচনটা হয়েছিল আরাফাতের সাথে, সেখানে হিরো আলম নির্বাচনে গেল। তো প্রত্যেকেই ভাবলো যে হিরো আলম নিশ্চয়ই ক্যামেরা ফোকাসড নেওয়ার জন্য কাজটা করেছে। তো ঠিক আছে, ওকে, অবৈধ নির্বাচনের অবৈধ সমস্ত মানুষজন সেখানে অংশগ্রহণ করেছে। আমি দেখলাম হিরো আলমও সেভাবে সমালোচিত হয় নাই।
যেইভাবে এখন পাটোয়ারি সমালোচিত হচ্ছে। এটা কি ইচ্ছে করে হতে চায় বা এই ধরনের আমার আমরা কাছে মনে হয় শুধুমাত্র এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম উনি আসলে যেভাবে করে কথা বলেন তার মধ্যে যে শালীনতা আছে বাকিদের মধ্যে অনেকের মধ্যেই সেটা আসলে দেখতে পারা যায় না। তাহলে কি দলের যে চেইন অফ কমান্ড সেই জায়গা থেকেও কি আসলে মানা না মানার একটা ব্যাপার আছে? আমার কাছে মনে হচ্ছে যে তাদের তো দলের বয়সটা তো আসলে 1 বছরের বেশি হয় নাই, 1 থেকে 1.5 বছর। তার আমার কাছে মনে হয় যে তাদের মধ্যে যে চেইন অফ কমান্ডটা এটা আসলে নিয়ে আলোচনা হয় না। তাদের ইন্টারনাল কোনো অঙ্গ সংগঠন নাই, তাদের সহযোগী সংগঠন নাই। তারা নিজেরা যে বসে একটা কার্টেসি মিটিং করবে, মানে আমরা তো পারবোই না এভাবে কোনো ফেসবুকে কিংবা মিডিয়াতে মানুষকে এভাবে গালাগালি করতে। আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা একটা মানুষের সম্পর্কে বাজে কথা, আমাদেরকে গঠনমূলক আচরণ করতে হবে, কিন্তু ওদের মাঝে কোনো গঠনমূলক আচরণ করার জন্য ন্যূনতম যে শিক্ষা, এই শিক্ষাটা ওদেরকে কেউ দেয় নাই। ওরা নিজেরাই নিজেদের বাবা, নিজেরাই নিজেদের মা, যে কারণে আজকে এই অবস্থা হয়েছে। তাদের মধ্যে ন্যূনতম শালীনতা নেই। নাহিদ ইসলামের কথা আপনি যেমন বললেন, হ্যাঁ, নাহিদ ইসলামের কথাবার্তা সে জাতীয় সংসদে যায়, তার কথা আমরা যথেষ্ট গঠনমূলক শুনেছি। কিন্তু নাহিদ ইসলাম যে একটা পার্টির হেড, উনি ওনার কর্মীদের যদি কন্ট্রোল না করতে পারেন, এই ধরনের বেয়াদব যদি উনি রাখেন, আমার মনে হয় না বাংলাদেশের আগামীতে এনসিপি থাকতে পারবে, এটা বিলীন হয়ে যাবে মানুষের কাছে। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে আসলে এই সবগুলো আলোচনা নিয়ে আসতে চাই, এই কারণে আসতে চাই আপনি একজন অ্যাডভোকেট, আইনের দিক থেকেও আপনি বিচার বিশ্লেষণ করতে পারবেন। আপনি কি একটু বলবেন যে এই যে রাজনৈতিক দল আজকে যে ইস্যুতে আমরা কথা বলছি, যে রাজনৈতিক সংকটের ইস্যুগুলো আসলে কি, বিরোধী দল আসলে কি কারণে ইস্যু তৈরি করতে চায়, এটা আপনি ধারণা দিতে পারেন কিনা? এটা কি গণভোটকে কেন্দ্র করে, এটা কি ক্ষমতাকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে, জুলাই সনদ, আসলে কি চায় বিরোধী দল? আপনি কি একটু ধারণা দিতে পারেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু ডেডলি জুলাইয়ের একটি দিন। আজকে এই দিনেই 2 বছর আগে ভয়াবহ একটা অবস্থা, ভয়াবহ চিত্র আমরা লক্ষ্য করেছি। আমরা পার্টিসিপেন্ট ছিলাম। আমি সুপ্রিম কোর্টে আমরা মামলা নিয়ে আজকেও আমরা লড়াই চালিয়ে গিয়েছি। গরিবন্ধ 6 সমন্বয়কের মুক্তি, আগামীকাল আমি যদি ভুল না করে থাকি একটা রায় হয়েছে, আমাদের রিট খারিজ করে দিয়েছে। তো ডেডলি জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করেই শুরু করছি। আজকে আমি আশা করেছিলাম যে অন্তত ওই দিনের 2-1টা ঘটনা আপনারা মানুষকে স্মরণ করিয়ে দিবেন, যে এই দিনে এতগুলো মানুষ মারা গিয়েছে। স্মরণ করিয়ে দিয়ে বলবেন এদের আকাঙ্ক্ষা কি ছিল, এরা কেন মারা গিয়েছে। আমরা প্রতিদিনই এটা নিয়ে কথা বলছি, পুরো জুলাই মাসটাকেই আমরা আসলে সেভাবে করে সাজিয়ে কথা বলার চেষ্টা করছি। এই যে রাজনৈতিক সংকটের ইস্যু কি, সিম্পল, যে আপনি সবাই কেন মাঠে নেমেছিলাম, আমরা কথা বলতে পারতাম না। আমার প্রাইভেট লাইফ থ্রেটের মুখে, যখন তখন আমার টেলিফোনিক কনভারসেশন, আমার বেডরুমের আমার আচার আচরণ সব প্রকাশিত হতো। যখন তখন গুম হয়ে যেত, যখন তখন খুন হয়ে যেত, যখন তখন আমাদের সরকারি বাহিনী, যাদেরকে আমরা টাকা দিয়ে আমরা বেতন তাদের দেওয়া হয়, তাদের গাড়ি দেওয়া হয়, লাক্সারি জীবন দেওয়া হয়, তারা আমাদেরকে ধরিয়ে নিয়ে যাচ্ছে। এই সব কিছু মিলিয়েই একটা বিপ্লবের মাধ্যমে আমরা বলেছি এগুলোর অবসান ঘটবে। বিপ্লবের পরে অবসান যে কিছু কিছু ঘটেনি তা না, যেমন গুমগুলো আমরা এখন আমাদের প্রত্যক্ষ করি না। ডিবি অফিসে মায়ের চোখের পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকে তার সন্তান খোঁজাখুঁজি দেখি না। এটি উন্নতি হয়েছে, কিন্তু যেই সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি, যেটি সুশাসনের কথা শরীফ ভাই বললেন, সেই সুশাসন কি? মির্জা ফখরুলের বিবৃতিটা সামনে আনেন, গত পরশুই তো দিল। একজন মন্ত্রী, পার্টির সেক্রেটারি, পোড়খাওয়া রাজনীতিবিদ, পরিচ্ছন্ন, তার এই কথার পরে আপনার আর কি বুঝতে বাকি আছে যে সংকটটা কোথায়? তাই না? আমার সবচেয়ে বড় কথা আপনাকে আমি বলি, প্রত্যেকটা সেক্টরে যেভাবে আছে, এটি মনে হয় ফলোয়িং মর্নিংয়ে লুটপাট শেষ হয়ে যাবে, আজকে আমি সম্পূর্ণ করে ফেলবো, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যেটি আমি আলোচনায় আনতে চাই, যে দেখেন, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রান্তিক মানুষের সুখ দুঃখ নিয়ে আমরা কেউই আইদার গভর্নমেন্ট অর বিরোধী দল কথা বলছি না। কি কথা বলছি? নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলেছে, তাকে নিয়ে আমি সবাই ব্যস্ত থাকি, পুরো মিডিয়া। এটা আমার কাছে কত লজ্জার মনে হয়, কত সেই মনে হয়। আমি পাশাপাশি এটাও তো আলোচনা করি না যে আমি এখানে সমাবেশ করব, সেই সমাবেশ আমাকে যেতে দিবেন না, বালুর ট্রাক আটকিয়ে দিবেন। এই বালুর ট্রাক নিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অপমান অপদস্থ করেছে সেটা মানুষ পছন্দ করেনি। সেই অপছন্দের কাজটি তারা করলো। একটা সমাবেশে আপনি যদি আমার সমাবেশে আমার নিরাপত্তা না দিয়ে যদি বলেন ওখানে গন্ডগোল হবে, যাবেন না, আপনাদেরকে আটকিয়ে দিলাম,
তার মানে কি দাঁড়ালো? তোমার সক্ষমতা নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সক্ষমতা নাই, অর্থাৎ আমি যে একটা সমাবেশ করে আমার কথাগুলো বলবো, আমার গ্রিভান্সেস বলবো, আমি মানুষের কথা বলবো, সেটির স্বাধীনতা নাই। কিন্তু সেই কথা বলার জায়গাতেই আমরা আসলে অতীতে যেটা দেখেছি, মানে কথা তো শুধু কথা থাকেনি, সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। আমরা দেখেছি প্রধানমন্ত্রীও এই কথা বা তীক্ষ্ণ শব্দ থেকে বাদ পড়ে না, আমি তার পছন্দ পরিবার করি না। পর্যন্ত, তার পরিবারকে পর্যন্ত সেই কথা Exactly, যেতে আমি হয়। পছন্দ করি না। আমার কথা হলো এগুলো তো আমার আইনের ভিতর আছে। পাবলিক নুইসেন্স ক্রিয়েট করলে আপনি ব্যবস্থা নেবেন। পাবলিক নুইসেন্স ক্রিয়েট করাকারীকে দমনের জন্যই আমি যে কিন্তু ঘটনা আমরা সরকার সিলেটে বসিয়েছি। দেখলাম। আমি একটু বলি যে এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে, আমি প্রথম ঘটনা, সেকেন্ড ঘটনা সব কিছু আমি গভর্নমেন্ট কেন বসাই? আমার গভর্নমেন্টের তো দরকার নেই। আমার ট্যাক্সের টাকা, আমি 3-4 লাখ টাকা প্রতি বছর ট্যাক্স দিই। এই ট্যাক্স দিয়ে আমি আমার প্রশান্তির জন্য, স্বস্তির জন্য। তো আজকে যদি কোনো এসপি সাহেব বলে আমি আগে ছাত্রদল করতাম, ঠিক আগের কথা মনে করিয়ে দেয় যে আমি ছাত্রলীগ করা লোক, আমার এত ক্ষমতা, তাই তো? প্রশ্ন হলো, আমার রাষ্ট্রে যেই লোকগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সাংবিধানিক অসাংবিধানিক, সেখানে তারা কোনো দলের হতে পারে না, তার এই দলীয় ক্যাডার হতে পারে না। আজকে একটা গণতন্ত্রের উদাহরণ দেই, খুব খারাপ লাগছে, আমি জানি না, আমি জাতীয়তাবাদী চেতনার লোক, কিন্তু আমি তারপরে বলতে বাধ্য হচ্ছি। আমরা আগে কি দেখতাম? বড় রাজনৈতিক দল যখন কাউন্সিল হয়, কাউন্সিলে সবাই একসাথ হয়, পোলাও বিরিয়ানি খায়, লাস্টে বলে যে কাউন্সিলে যা যা সিদ্ধান্ত হবে দলীয় প্রধান নেবে, আমরা তার উপর ক্ষমতা অর্পণ করে দিছি। দিস ইজ ডেমোক্রেসি। জি, আজকে একটু আমি আমরা কথা শেষ করি, আসছি। একটু এক লাইনে শেষ করি। প্রেসিডেন্ট নির্বাচিত হবে, আমরা জানি কোন দল থেকে নির্বাচিত হবে। স্ট্যান্ডিং কমিটি বসেছে, স্ট্যান্ডিং কমিটির সবাই বলেছে যে জনাব তারেক রহমান মাননীয় কাছে ছেড়ে প্রধানমন্ত্রী, দিচ্ছি। দলীয় প্রধান, উনি তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন। নেবেন। তো ডেমোক্রেসি যদি একজনের আস্তানার ভিতর চলে যায়, আমরা দেখেছি সেটি 17 বছর একজনের কাছে যাওয়ার কারণে খুব ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে। ইভেন বিএনপির 31 দফা, বিএনপির 31 দফা জুলাই সনদে কিন্তু এই কথা বলা আছে যে মিস্টার আপনি ওমর যদি ফারুক, আসবো আপনার কাছে, আমরা একটু কথা শুনে আসি। আমরা একটু আশরাফ জালাল খান মননের কাছে যাই। ধন্যবাদ আপনাকে, আবার আসবো। আশরাফ জালাল খান মনন অনেকগুলো কথা বললেন, সরকারের সক্ষমতা নিয়ে বললেন, সরকারের কাছে ক্ষমতা কুক্ষিগত হচ্ছে কিনা বললেন। আপনার সহ আলোচক, আপনি এই কথার উত্তর দিতে চান কিনা? আমি খুবই অবাক হলাম ওনার কথা শুনে। তো ভাই, আপনি রাষ্ট্রপতি নির্বাচন করবে, তার নিজের দল, এটা আলোচনা হবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং ডাকবে, তাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে একজন উনি তো আমাদের খালি উনি মাননীয় প্রধানমন্ত্রী নন, উনি তো আমাদের দলের চেয়ারম্যান। তো ওনার কাছে যদি ক্ষমতাটা অর্পণ করে ডেমোক্রেসি ওনার কাছে দেওয়া হয়, তো এখানে ভুল কিসের সিদ্ধান্ত হইলো? আমি এটা বুঝলাম না। মানে এটা তো দিতেই পারে না, একটা দলের প্রধান তো, উনি তো আমাদেরকে লিড করছেন, এই দেশকে তো উনি লিড করছেন এবং পার্টিকেও লিড করছেন। সো এই সিদ্ধান্তটা ওনাকে দেওয়া যেতেই পারে। এটাই তো গণতন্ত্র, যে আমরা সবাই মিলে মনে করলাম যে উনি সিদ্ধান্তটা নিতে পারেন। দ্যাট ইজ ডেমোক্রেসি। সেকেন্ড থিং, উনি আরেকটা কথা বললেন, বালুর ট্রাকের কথা বললেন, মানে সিলেটের প্রোগ্রামের কথা। তা আপনাদের এত জনগণ, আমি তো আপনাকে ওমর ফারুক ভাই যতদূর জানি, আসলেই তো আপনি জাতীয়তাবাদী আদর্শেরই মানুষ। আমাদের দেশে আরেকটা প্রবলেম হয়েছে, এই কথাটা বলার আগে বলতে চাই। কিছু লোক আমরা পাচ্ছি ইদানিং খুবই সুবিধাভোগী, আবার কিছু লোক হচ্ছে সুবিধা পায় নাই বলে দলের বিরুদ্ধে কথা বলে। আসলে এই ডিফারেন্সটা আমার করতে প্রতিদিন বিভিন্নভাবে আমার ভাবতে হয় যে আসলে উনি কি বলতে চাচ্ছে। এনিওয়ে, ওমর ফারুক ভাই ভালো কথা বলছেন, উনি জাতীয়তাবাদী আদর্শে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমি নিজেও জানি। কিন্তু আমার প্রশ্ন হইতেছে যে ডেমোক্রেসিটা নাই কোথায়? ডেমোক্রেসিটা আছে কারণ মিডিয়াতে আমরা সবাই মিলে দেখতেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, 2011, 12, 13, 14 সালে 8 সালের অবৈধভাবে, মানে যখন শেখ হাসিনা বৈধভাবে নির্বাচিত হয়ে আসলেন, যদিও সেই নির্বাচন নিয়ে আমাদের কথা আছে, 8, 9, 10, 11, 12 সালে যখন আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন করতাম, তখন আমি কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ছিলাম। আমরা যখন কোনো প্রোগ্রাম করতাম, কোনো মিডিয়া যেতে দিত না। সাপোজ আমরা বাংলা ভিশনের সামনে একটা মিছিল করব, সেখানে কোনো মিডিয়া থাকতে পারতো না। আমাদের সাথে পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষ হোক কিংবা কোনো নর্মাল একটা মিছিল করে হোক, কেন মিডিয়াতে যেতে দিত জানেন? কারণ সরকার চাইতো না যে ছাত্রদল যেটা মিছিল করে এটা বাংলাদেশের মানুষ জানুক। সেই মিছিলে কেউ মারা গেল নাকি মিছিলটা সাকসেসফুল হলো, আমাদের কি করতে হতো আপু? আমাদের ভিডিও করে, নিজের মোবাইল দিয়ে ভিডিও করে, তখনকার মোবাইলগুলো এত উন্নত মানের ছিল না, ভিডিও করে আমাদেরকে কোনো মিডিয়াতে অনুরোধ করতে হতো যেন একটু ছাপায়, মানে কি একটু প্রচার করে। কিন্তু এখন দেখেন তো, ওনারা যে যাইতে যাচ্ছে, বালুর ট্রাক থাকুক, পুলিশ সেখানে তার মানে 144 জারি করা ছিল, পুলিশ তার অবস্থান নিয়েছেন, রাষ্ট্রীয় অবস্থান নিয়েছেন, তারপরেও কিন্তু মিডিয়া পুরো জিনিসটাকে আনতে পারলো। মানে কি, স্বাধীনতা তো আছে, সারা বাংলাদেশ দেখছে, গণতন্ত্র তো আছে। তারা তাদের মতো অবৈধ হোক বৈধ হোক একটা কাজ করতে যাচ্ছে, সার্জিসরা, হাসনাতরা, এনারা, সরকার তার দায়িত্ব পালন করছে। আপনি যে বলতে যাচ্ছেন যে গণতন্ত্র নাই, কথাটা তো তা না। মানে গণতন্ত্র তো তার জায়গাতে আছে, বরং তারা যা কিছু তাই করছে, এখনো তারা গ্রেফতার হয় নাই, এখনো তাদের মতো বলতে চাই, এটাই তো এনাফ, এটাই তো দিস ইজ ডেমোক্রেসি। ধন্যবাদ আপনাকে। এই আলোচনা আরো আমরা করব, তবে তার আগে একটা আমাদেরকে বিরতিতে যেতে হবে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর ফিরছি। আপনারা দেখছেন
নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনা শুরু করব। আজকে আলোচনার বিষয় ঠিক করেছি রাজনৈতিক সংকটের ইস্যু কি। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসি। আপনি শুনলেন আপনার সহ আলোচক ব্যারিস্টার ওমর ফারুক বললেন যে সংসদে নানা রকম আলোচনা হয়েছে কিন্তু গণমানুষের কথা বলা হয়নি। আমরা সংসদে শুধু 3 মাস সুপ্ত আর গুপ্ত নিয়ে আলোচনা করতে শুনলাম। গণমানুষের কথা আসলে কতখানি হলো সেই একটা প্রশ্ন তিনি রেখেছেন। একই সাথে বলেছেন ক্ষমতা আসলে কুক্ষিগত আবারও হয়ে যাচ্ছে কিনা, শুধুমাত্র চেয়ারে মানুষ বদলেছে, পুরো সিস্টেমটা একই রকম রয়ে গেছে কিনা। সেই সাথে আরও একটা জিনিস যুক্ত করতে চাই, এই যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার কথা ছিল তরুণ ছাত্র নেতাদের, তাদেরকে আমরা দেখছি এখন আসলে যাদের সঙ্গে তারা জোট করেছেন তাদের সঙ্গেও একটা ভাঙনের সুর আবার নতুন করে আলাপ আলোচনায় এসেছে। একটু কি জানাবেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জামাত এবং এনসিপির মধ্যে কোনো টানাপোড়েনের গন্ধ আপনি পান কিনা? ধন্যবাদ। প্রথম জায়গাটা আমাদের পার্লামেন্টের যারা বসেছেন, একসময় পার্লামেন্টে মমতাজ গান গেতেন এবং সেটা নিয়ে আমরা দীর্ঘকাল সমালোচনা করেছি। কিন্তু একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে পার্লামেন্ট গঠিত হয়েছে, সেই পার্লামেন্টের ভেতরে যে গাজী নজরুল ইসলামরা আছে, এই ধারণাটা আমাদের ছিল না। আমরা মমতাজের সমালোচনা করেছি, কিন্তু একটা সময় এসে দেখলাম মমতাজের থেকে ভয়ঙ্কর মানুষগুলো পার্লামেন্টের মধ্যে ঢুকে আছে। আর একজন প্রতিমন্ত্রী সম্পর্কে একটা প্রশ্ন উঠেছে। তো এগুলো একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে গঠিত পার্লামেন্টে আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না এবং এটি প্রত্যাশিত ছিল না। তার অর্থ হলো যে আমাদের স্পিরিটটা, আমাদের গাড়িটা তার পথ হারিয়েছে। পাবলিকের যে ইস্যুগুলো, অনেকগুলো জায়গায় পাবলিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না। ঠিক গত পরশু দিন এস আলমের 11টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এস আলমকে তার অপরাধের জন্য 70 বার ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। তার বাকি জীবন জেলে কাটানো উচিত আমি মনে করি। কিন্তু এখান থেকে যে 11,000 মানুষ চাকরিচ্যুত হলো, 11,000 মানুষ মানে 11,000 মানুষ না, 11,000 পরিবার। এদের কারোরই ওই সিঙ্গাপুরে বাড়ি নাই, এদের কারোরই দুবাইতে ফ্ল্যাট নাই, এদের অনেকেরই সুইস ব্যাংকে টাকা নাই। এদের অনেক পরিবারে বিবাহযোগ্য কন্যা আছে, বোন আছে। এদের অনেকের পরিবারের সন্তানকে হাসপাতালে ডাক্তারের কাছে নিতে হয়। কিন্তু এই মানুষগুলোর কথা আপনি গত 2 দিনে কোনো আলোচনার মধ্যে শুনছেন না। তার অর্থ হচ্ছে যে আমাদের অন্য কোথাও হলে যে অভ্যুত্থানটা, তার বেসিক জায়গাটা ছিল কর্মসংস্থান, বৈষম্য। সেখান থেকে এসে আমরা আলোচনার মধ্যে যে জুলাইকে নিয়ে আলোচনা করলে আমি শান্তা ফারজানার মুখে থাপ্পড় মারতে পারবো কি পারবো না, এবং এটি জুলাই আমাকে ওই অধিকারটা দিয়েছে কিনা। আমাদের এখানে বলা হচ্ছে এই আমাদের এই যে এনসিপির পাটোয়ারি এই কথাগুলো বলতে পারবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে, গত 2 বছর পাটোয়ারির দল এনসিপি বা এই সমন্বয়করা কথার জবাব কি কোথাও কথা দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি যা খুশি তাই বলতে পারবে। যদি দিয়ে না থাকেন, অন্যের সমালোচনার সময় যদি শক্তি প্রয়োগ করেন, গতকালকে শান্তা ফারজানাকে থাপ্পড় মারার পর শান্তা ফারজানাকে নিয়ে অনেক কথা বলা যায়। এক ধরনের মানে অ্যাটেনশন সিকার আমার কাছে মনে হয়। আমি অনেক দিন ধরে তাদেরকে চিনি, কিন্তু আপনি তার গালে থাপ্পড় মারতে পারেন কিনা? যদি আপনি তার পক্ষে জুলাইয়ের নাম করে, জুলাই কোনো ধর্ম না, আওয়ামী লীগ যেমনি ভাবে মুক্তিযুদ্ধকে ধর্ম বানিয়েছিল, এই এক শ্রেণী জুলাইকে ধর্ম বানিয়েছে। আপনি যদি জুলাইয়ের সমালোচনা করার কারণে ফারজানাকে থাপ্পড় মারেন, তাহলে আমি বলবো নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেটানো ঠিক আছে, কারণ আপনি তো কথার জবাব কথা দিয়ে দিলেন না। সেকেন্ড জায়গাটা হচ্ছে এনসিপির এই যে কালচারটা, এই কালচারটা এনসিপির অনেক নেতা আছে, কারো সম্পর্কে আলোচনাটা নাই, একজন ব্যক্তির সম্পর্কে বারবার আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচন হবে, বিএনপির রুলিং পার্টি, সে কাকে ঠিক করবে সে তার ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মন্ত্রী, এবং এই সময়কালে আপনি যদি বলেন বিএনপির অনেক সমালোচনা করতে পারবো আমি, কিন্তু ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় তুলনামূলক একজন গ্রহণযোগ্য স্বচ্ছ মানসিকতার মানুষ। আপনি বলছেন তার মন্ত্রী হওয়ার যোগ্য নয়, সে প্রেসিডেন্ট হবে কেন? এই কথাটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আলোচনায় থাকা। তার মানে হচ্ছে যে আপনি 15 বছরের যে সংস্কৃতির সমালোচনা করেছেন, যে ডাক্তার মুরাদদের সমালোচনা করেছেন, এখন সুযোগ পেয়ে আপনি আবার মুরাদ হওয়ার চেষ্টা করছেন। এক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছি, তার দলের যে সেকেন্ড ম্যান নাহিদ ইসলাম
আক্তার হোসেন, আমি তো কোথাও আক্তার হোসেন সম্পর্কে একটা কটু কথা কাউকে বলেছেন আমি এটি শুনছি না। তাহলে এই মানুষটাকে তারা কেউ আটকাতে পারছে না। তার মানে দলের চেইন অফ কমান্ড চেইন অফ কমান্ড নাই। সেকেন্ড হচ্ছে এই দলটি ইতিমধ্যেই ভেতরে অনেকগুলো ফাটল দেখা দিয়েছে, যা খুশি তাই করতে পারছে। এবং এখন পর্যন্ত আপনি যদি দেখেন এনসিপি অপরাধ করেছে এবং তার জন্য শাস্তি হয়েছে, একটা উদাহরণ দেখাতে পারবেন না। অপরাধ করার পর, ধরা পড়ার পর তারা একটা লোক দেখানো শাস্তি দেয়, একটা শোকজ করে, তারপর প্রত্যেকে নিয়েছে। আমি অন্তত 15টা ঘটনা আপনাকে বলতে পারবো। সালাউদ্দিন বগুড়ার, যার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে, হঠাৎ করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে কথা বলেছে, এটি যেমনি সংস্কৃতির পরিবর্তন না। আবার আপনি হবিগঞ্জে 2 বছর আগে যাদেরকে দৌড়াতে দেখেছেন তারা রড নিয়ে যে পেটাচ্ছে, তার মানে হলো যে ক্ষমতার পরিবর্তন হলেও ক্ষমতার চর্চার পরিবর্তন হয়নি, এবং শাসক পরিবর্তন হলেও কালচারের পরিবর্তন। আবারও ফিরি ব্যারিস্টার ওমর ফারুক, যে কথাগুলো আপনি শুনলেন জুলাই নিয়ে, আপনি বললেন যে শুরুতে আসলে জুলাই নিয়ে কথা বললে হয়তো আরো ভালো লাগলো সাধারণ মানুষের। আপনার সঙ্গে আমি একদমই একমত। এই যে আলোচনাগুলো আমরা করছি সেটাও আসলে জুলাইকে কেন্দ্র করেই, কারণ এই তরুণ রাজনীতিবিদদের কাছে মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, বছর 2 বছর না পেরোতেই যে অপরাধ, অপসংস্কৃতি, ভাষা এবং আচরণগত যেই একটা বিশাল রকম লম্বা একটা লিস্ট নিয়ে আমরা দেখছি তরুণ রাজনীতি দল এগোচ্ছে সামনের দিকে, এই দিকটা থেকে আপনি মর্মাহত হন কিনা? আমি তো মর্মাহত হই, মানে মর্মাহত হয়েই আছি। কারণ হলো দেখেন 18, 20, 22 বছরের ছেলে মেয়েদের কমান্ডের ভিতর আমরা চলে গিয়েছি, তাদের কমান্ড মেনেই আমরা রাজপথে গিয়েছি, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি। এবং সেদিন, এখন আমি বলি যে এই তরুণ কমান্ডাররা, আপনি যাদেরকে এখন দেখতেছেন হয়তো পার্লামেন্টে, তার বাইরেও প্রচুর কমান্ডার ছিল, প্রচুর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বেরিয়ে এসছে, তারা এখন নাই, তারা হারিয়ে গেছে, অথবা তারা এখন আর এই যে নতুন বন্দোবস্ত, বাজে বন্দোবস্তগুলোতে নাই, ভাগ বাটোয়ারার বন্দোবস্ত নাই। আমি আপনার একটা উদাহরণ দিই, বাটোয়ারার বন্দোবস্ত, গণতন্ত্রের উদাহরণ দিই। আবার বলি, আমাদের বার কাউন্সিল সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, রেগুলেটরি অথরিটি। এই বার কাউন্সিল লাইসেন্স দেয়, ওকালতির পারমিশন দেয়, শাস্তি দেয়, সবকিছু করে। ওখানে নির্বাচনের মাধ্যমে একটা বডি থাকে, ওইটাই ওরা পরিচালনা করে। জুলাইয়ের পরে গত 2 বছর নির্বাচন হয়নি, ক্রাইসিসের কথা বলে হয়নি। একবার ইলেকশন ঘোষণা করেছে, আমি নমিনেশন পেপারে জমা দিয়েছি, পরে বলা হলো তেলের সংকট, ইলেকশন দেওয়া যাবে না, অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি কার পকেট থেকে আসে? আইদার আইনমন্ত্রীর পকেট থেকে অথবা রাজনৈতিক দল যারা শাসক তাদের পকেট থেকে। সেটিও চলে গেল, নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হলো। ওখানে বিএনপি, জামাত, এনসিপি মিলেমিশে অ্যাডহক কমিটি গঠন করে গণতন্ত্রের কবর দিল। অর্থাৎ গণতন্ত্রটা তো প্র্যাকটিস। আপনি যখন ভাগবাটারের ভিতরে যাবেন তখন গণতন্ত্র শেষ, আর যখন ভাগে বনবেন না তখন গণতন্ত্রের কথা বলবেন, ওইটা তখন এই আলোচনায় আসবে না, ওইটা ওই যে সফলতার মুখ দেখবে না। আমরা রিয়েল গণতন্ত্র প্র্যাকটিস করতে কোথাও দেখি না। আমরা যখন যেভাবে সুযোগ পাই সেখানে, এই প্রশাসকগুলো নিয়োগের কথা বলেন, সিটি কর্পোরেশনের, আজকে সিটি কর্পোরেশনের আজকে ভিডিও আসছে, সিটি কর্পোরেশনের প্রশাসক একখানে গিয়ে এক গার্মেন্টস মালিককে সে অপরাধ করলো, কি পরিমাণ ধমকিয়ে অনেকগুলো লোক নিয়ে পুলিশ ডেকে এনে তার হাতে হ্যান্ডওভার করতে আমরা দেখেছি। তো এগুলো তো আমরা প্র্যাকটিস করতে হবে, আমরা এগুলো চাচ্ছি না। আমার কথা হলো যে আরেকটা প্রশ্ন করতে চাই, আসলে আমরা একটু আশরাফ জালাল খান মননের কাছে আসি। একটু প্র্যাকটিস, আসলে যেই জায়গা থেকে প্র্যাকটিস করব, শিক্ষা তো, শিক্ষাই তো মানুষকে আসলে মানুষ করে, এবং শিক্ষার চাহিদা থেকেই আমরা এই পর্যন্ত এসেছি। অর্থাৎ 24-এ কিন্তু অধিকার, শিক্ষা, ঢাকা ইউনিভার্সিটি এবং ছাত্রদের অধিকারকে সফলভাবে অর্জন করার জন্য এখানে এসেছি। সেই সব কিছুকেই কেন্দ্র করে ছাত্রদেরকে নিয়েই আসলে নানা রকম নতুন নতুন খবর। আজও দেখলাম ঢাবিতে সমকামিতা কর্মকাণ্ডের তদন্ত হলে শহীদুল্লাহ হলে ছাত্র শিবির এবং ছাত্র দলের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সাধারণ মানুষের কাছে কি বার্তা আসে? কোথায় আছি আমরা দেশ হিসাবে? সাধারণ মানুষের কাছে তো আসলে খুব ভালো কিছু বয়ে আনবে না বিষয়গুলো। বিষয়টা হচ্ছে যে জাতীয়তাবাদী ছাত্রদল তো আসলে কোনো কিছুর সাথে ইনক্লুডেড না, এগুলোর সাথে তো প্রক্রিয়াতে নাই। এই ব্যাপারটাকে আপনাদেরকে বুঝতে হবে যে নিউজ যেগুলো করছে এগুলো তো আবার আধা ঘন্টা পরে ছড়াই দিচ্ছে। সো ফেসবুকের ওই
কন্টেন্ট একটা ছাপায় দিলে ওটার উপরে যদি আমরা আলোচনা করি তাহলে তো আর হবে না। যেমন দেখেন আপনি প্রতিমন্ত্রী আজাদ সাহেবকে নিয়ে নিউজ করলো, পরে আবার পরের দিন ফ্যাক্ট চেক করে দেখা গেল যে এই ঘটনাটা ভুয়া, এবং পরবর্তীতে সমস্ত নিউজ সরায় নিল। কি হলো? আলটিমেটলি সারা দেশের মানুষ জানলো। এটা হচ্ছে দেখা গেছে জামাতের যে আপনার যেই এমপি ধরা খাইলো তাকে তারে নিয়ে কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে আলোচনা থেকে অন্যদিকে ভিন্ন খাতে পরিচালনা করার জন্য ধরেন জামাত শিবিরের এরা কিংবা বট আইডি থেকে এগুলা করা হলো, আজাদ সাহেবকে নিয়ে কথাটা বলা হলো। ভাই যে কথাটা বলতেছেন যে কমান্ডে, বাচ্চাদের কমান্ডে, এখানে আমার একটা ঘোর অবজেকশন আছে। প্রথম কথা হচ্ছে যে এদেশের মানুষকে আসলেই আমাদেরকে না বলা কথার গল্পগুলোকে বলানো আপনাদের মিডিয়াদের উচিত ছিল। গত 2 বছরে আমি যদি মনে করি যে মিডিয়ার কোন জায়গাটায় ভুল, মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে বের করতে পারে নাই যে জুলাই আগস্টের আন্দোলনে কার ভূমিকাটা আসলে কি লেভেলের ছিল। কারণ আমরা যখনই আপনাকে বলবো যে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে, তখন আপনি অপোজিশন মানে শুধুমাত্র তর্কের ক্ষেত্রে তর্ক করার জন্য আপনি বলবেন না তারেক রহমান দেয় না, দেশের জনগণ দিয়েছে। আচ্ছা, দেশের জনগণই দিয়েছে, ভূমিকাটা কিভাবে রেখেছে, ভূমিকাটা রাখার মানে কারা রেখেছে? দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির যত ছাত্র দলের মানে ছাত্ররা ছিল আন্দোলনে, তাদের কিন্তু কেউ ভাগাভাগি রুটি ভাগাভাগিতে নাই বছরে। কিন্তু যারা যারা ছিল তারা ওই মুহূর্তে একটা রাজনৈতিক দলও গঠন করলো। আমাদের কি ভূমিকা ছিল? অর্থাৎ কমান্ড কিন্তু ছাত্রদের কমান্ডে আন্দোলন হয় নাই, ওই কমান্ডকে সরাসরি রাজনৈতিক দল তাদেরকে দিয়েই কমান্ড করিয়াছে। ওনাদের কমান্ডেই যদি হইতো তাহলে তো ডিবি হারুনের হোটেল থেকে সিগন্যাল দিয়ে দিত না যে আন্দোলন বন্ধ করো। পরবর্তী সিদ্ধান্তটা কিন্তু দেশের জনগণ নিয়েছে। এক, দ্বিতীয় কথা, আপনি যে শিবিরের কথা বললেন, আজকে যে সমকামিতার জন্য হয়েছে, আপনি প্রতিদিন মিডিয়াতে দেখেন ওদের একের পর এক অপরাধ। এই সমকামিতা, এই নারীদের সাথে ঘটনা, এইটার সাথে ঘটনা, ওইটার সাথে ঘটনা। ওনারা যে জামাতে ইসলাম বলো না, আমার খুব অনুরোধ ওনারা ইসলাম শব্দটাকে উঠায় দেখ, আমরা জামাতে দিয়ে অন্য একটা কিছু নাম বলবো। আপনার এই কথার আরো আমরা বিস্তারিত শুনবো। একটা বিরতির সময় হচ্ছে, দর্শক যারা দেখছেন একটু একটা ছোট্ট বিরতিতে যাই আমরা। বিরতির পর আবার আলোচনায় ফিরতে চাই, সঙ্গে থাকুন। নতুন বাংলাদেশ দেখছেন আপনারা দর্শক, আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আলোচনার বিষয় রাজনৈতিক সংকটের ইস্যু আসলে কি। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি। দেশের রাজনৈতিক সংকটের মূল ইস্যুগুলো কি তা নিয়ে তো প্রতিদিনই আমরা আলোচনা করতে থাকি, কিন্তু আমাদের যে ভিত, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের তরুণ, এখন আসলে নতুন করে থ্রেড ধরেন সোশ্যাল মিডিয়া, এই সব কিছু আসলে একই ছত্রছায়ার নিচে বা একই নিরাপত্তা আবরণীতে বেষ্টিত করার কোনো সুযোগ কায়দা কার জানা আছে? সরকার কি শুধু একাই এই দায়িত্ব গ্রহণ করবে, নাকি মানুষ হিসেবে মানে সমাজ হিসেবে আমাদের কাঁধেও কিছু দায়িত্ব বর্তায়? ধন্যবাদ। ফরাসি বিপ্লবের পরে কেবলমাত্র রাজার পরিবর্তন হয়নি, সেখানে একটা নতুন সংস্কৃতি গড়ে উঠেছিল। সেখানকার মানুষকে নাগরিক হিসাবে গড়ে তোলা হয়েছিল। আমাদের এখানে গত অভ্যুত্থানের পর সেই কোনো উদ্যোগকে আপনি দেখেছেন? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে বক্তৃতা করতেন তরুণদের উদ্দেশ্যে। গত 1.5 বছর তিনি একবারও তরুণদেরকে কি বলেছেন তোমরা ক্লাসে ফিরে যাও, আমরা দায়িত্ব নিয়েছি, এখন আর তোমাদের দায়িত্ব নেওয়ার দরকার নাই, তোমরা ক্লাসে ফিরে যাও? বরং তিনি যে সর্বনাশটা করেছেন, বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কাউকে রেল ভবনে 5 জনের একটা টিম, কাউকে পরিবেশ ভবনে 5 জনের একটা টিম, এর ভেতর থেকে তাদেরকে যেমনিভাবে অনৈতিকতা, অবৈধ আয়, প্রভাব বিস্তার করার একটা সংস্কৃতির সাথে যুক্ত করেছেন, একই সঙ্গে ক্ষমতা প্রদর্শন করার প্রবণতা তার তৈরি হয়েছে। এখন পুরো সমাজটা কথায় কথায় কোনো যুক্তি মানতে চায় না, শক্তি প্রয়োগ করা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে, একজন একটা হলের এজিএস সে যে ব্যাখ্যাটা দিচ্ছে, এটিকে গ্রহণযোগ্য? বলা হচ্ছে গ্রাম থেকে এসেছে, আমি তাকে থাকতে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনি বাইরের থেকে এলে তাকে থাকতে দেবেন? থাকতে দেওয়ার জায়গা? তার মানে হলো এই বিশ্ববিদ্যালয়টা প্রশাসন বলে কিছু নেই, হল অ্যাডমিনিস্ট্রেশন। প্রত্যেকটা হলে একাধিক হাউস টিউটার আছে, তারা দেখবেন যে অবৈধ শিক্ষার্থীরা এখানে আছে কিনা। আপনি এই বিশ্ববিদ্যালয়ে এই শিবির, এই এনসিপি রাজনীতি করেছে না? আজ থেকে 6 মাস 7 মাস আগে ছাত্রদল যখন হল কমিটি দেয়, এরা মিছিল করেছে না হল কমিটির বিরুদ্ধে? কি বলেছিল? যে হল কমিটিগুলো রাজনীতির চর্চা হলে এখানে বহিরাগতদের জায়গা হবে। তাহলে আজকে আপনি দেখতে পাচ্ছেন মাদ্রাসা থেকে যেখান থেকে আসুক না কেন বহিরাগত, তারা এসে গেস্ট হিসাবে হলের মধ্যে থাকছেন, এবং এজিএস দায়িত্বটা তিনি তাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তার অর্থ হলো যিনি যা বলছেন তিনি সেটি মানছেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে অধপতন, এই অধপতনটা অভ্যুত্থানের ভেতর থেকে যে পুনর্নির্মাণ হওয়ার কথা ছিল, যে জগদ্দল পাথর ছাত্রলীগ তৈরি করে রেখেছিল, সেখান থেকে নতুন সূর্যের যে আভা ছড়িয়ে পড়ার কথা, সেটি কি হয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন, এর আগে যিনি ভিসি ছিলেন, 1836 পাতার যে সিবি, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের তার যে জ্ঞান, তার যে অভিজ্ঞতা, তার কোনো রিফ্লেকশনকে আপনি দেখেছেন? অভ্যুত্থানের পরে, নির্বাচনের পরে যে পরিবেশটা নিশ্চিত হওয়ার কথা ছিল, সেটাও এখন পর্যন্ত আসেনি। ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ। এটা খুবই আসলে দুঃখের এবং একই সাথে এটা কষ্ট পাওয়ার মতোই আসলে এই পুরো বিষয়টা। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন দেশের বর্তমানের যে রাজনৈতিক অবস্থা, এটি কি শুধুমাত্র শিক্ষাক্ষেত্র, সাধারণ মানুষ, সরকার, দায়িত্বটা আসলে কোথা থেকে শুরু করবার প্রয়োজন এখন? এটা আসলে কোন সময় আমরা দাঁড়িয়ে আছি? দায়িত্ব তো নিজের থেকে শুরু করতে হবে। নিজের থেকে শুরু করতে হলে এই গভর্নমেন্ট অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আপনাকে একটা পরিসংখ্যান দিই, 395, ইফ আই এম নট রং, সংখ্যা এদিক সেদিক হতে পারে, রিসার্চ পেপার আমাদের পিএইচডি করা ছেলেরা বাংলাদেশ থেকে জমা দিয়েছে বাইরের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সব ভুয়া, সব ফেক, প্লেজারিজমে ভরা, সব বাদ হয়ে গেছে। আমাদের সুনাম কোথায় নিয়ে গেছে? আমাদের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করা, আপনি দেখবেন সাংবাদিকও ছিল, বড় সাংবাদিক, সব ভুয়া, অন্যের জিনিস কাট অ্যান্ড পেস্ট করে দেওয়া, 100 বছর আগেরটা দিয়ে দিয়েছে, মনে করছে এখনও কেউ ধরতে পারবে না। শিক্ষার কথা আমি বলেছি, আমাদের মেট্রিক পাস ইউরোপের 7 পাস, জি, আমাদের একটা বিশ্ববিদ্যালয় কোনো মানের না। তো সুতরাং আপনি দেখতে হবে, ফোকাস ওখানে করতে হবে। ওখানে কোনো ফোকাস হচ্ছে না। ওখানে আবার বলি, আমি আগে বলতো যে নৌকাকে আকাশে উড়াই রাখতো নৌকা, এবং যারা আকাশে নৌকা উড়াইতে পারতো তারা ভিসি হতো। এখন তো যেই স্লোগান, আমি এই স্লোগান অসুবিধা নাই, লাগা লাগা ধান লাগে স্লোগানে আমি অসুবিধা নাই, কিন্তু এই স্লোগান দিয়ে একজন ভিসি হবে, সেখানে আমার অসুবিধা। আমি সেটাই বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আজকে যে তারেক রহমান সাহেব, উনি কিন্তু পোড় খাওয়া লোক, উনি অনেক যন্ত্রণার শিকার হওয়া লোক, যন্ত্রণা কাকে বলে উনি বুঝেন। তাই আমি বলি, ওনার কাঁধের উপর সবাই সব দায়িত্ব দেবেন না, দয়া করে দায়িত্ব নেন। উনি যে দায়িত্ব ভাগ করেছেন, সবাই সবার মতো কাজ করেন। আপনি বলুন এবারে। ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক ভাই। আজকের যে 2রা আগস্ট আপনি যেদিন সুপ্রিম কোর্টে মামলা লড়ছিলেন, সেদিন আজকের যে ভিসি ঢাকা ইউনিভার্সিটি, সেই ভিসি সেদিন এই প্রেস ক্লাবে, হাইকোর্টের সামনে প্রেস ক্লাবে, সেদিন রাজপথে উনি রণাঙ্গনে একজন যোদ্ধা ছিলেন। সুতরাং ওনাকে নিয়ে মন্তব্য করার আগে মনে হয় আমাদেরকে এটা ভাবতে হবে, আমরা তো আর জুলাইকে আমাদের সম্পদ হিসেবে ইউজ করি না, আওয়ামী লীগের মতো 71কেও আমাদের সম্পদ হিসেবে ইউজ করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের ভিসি ওবায়দরা দীর্ঘদিনের পরীক্ষিত হিসেবেই, উনি যেমন একজন শিক্ষক, তেমনি স্বাধীনতাকামী মানুষ, এই দেশের ছাত্রদের পক্ষে ছিলেন বলে আজকে তাকে বর্তমান সরকার তাকে সেই জায়গাটায় দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আর আরেকটি বিষয় হচ্ছে, বর্তমান সরকারের প্রতি আমার একটি অনুরোধ, আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তীতে অদ্যাবধি আমি খুব বেশি একটা জিনিস দেখছি, যেহেতু সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রমটা আপাতত লিমিটেড করা আছে, অনলাইনে বুলিংটা এক্সেসিভ লেভেলে চলে গেছে। নারীদের বিরুদ্ধে বুলিংটা, যেমন দেখেন এখন একটা মামলা যদি করতে হয়, মানে আপনাকে নিয়ে যদি কোনো বুলিং হয়, আপনাকে এখন যেতে হবে থানায় একটা জিডি করতে। সেই জিডি করার পরে একজন এডিসি দায়িত্ব নিয়ে সেটাকে ইনভেস্টিগেট করে, অর্থাৎ যে প্রসিডিউরটার মাধ্যমে আপনাকে যেতে হবে, সেইটাতে তো আপনার যা মান সম্মান ইজ্জত দেওয়া চলে যাবে। এখন আমরা মনে করি আরে পোস্ট দিচ্ছে তাতে কি হয়েছে, বিশ্বাস না করলেই হয়। ভাই, যার হয় সে বোঝে তার কেমন লাগছে, প্রতিনিয়ত প্রতিটা রাত তার কিভাবে যায়। তো আমার কাছে মনে হয় অনলাইনের এই নারী বুলিং একটা সেল করা উচিত সরকারের। আমি মনে করি এই প্রসেসটাকে আবার চালু করা উচিত, এবং যেই পরিমাণে অকথ্য ভাষায় মানুষ বলা বলি করছে, আমার মনে হয় গণতন্ত্র বা স্বাধীনতা মানে এই না যে আমি যা খুশি আমি তাই বলতে পারবো, আমি আরেকজনের ছবি এই দিয়ে বানিয়ে আমি এটা প্রকাশ করে দিতে পারবো, পরে আমি বলবো সরি। আমি মনে করি না যে এটা স্বাধীনতা, আমার মনে হয় এটা বেহায়াপনা, এটা মানুষের সাথে প্রতারণা। তাই আমাদের উচিত, আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে নিবেদন করব, এবং মানুষকে সমষ্টিগতভাবে অন্তত এটা আমি নিবেদন করব যে অনলাইনে এই বুলিংয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আর দর্শকদেরকে বলতে চাই, আসলে দেশটা আমাদের, আপনি আমি আমরা সবাই মিলে আমাদের এই দেশ, আর সে কারণে দেশের দায়িত্বটা আসলে ভাগাভাগি করে নিতে হবে। দেশকে কিভাবে পুনর্গঠন করা যাবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলে আমাদের শিখতে হবে। এই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। কাল একই সময় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ দর্শক।